আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাবে সেনাবাহিনী, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। তালিকা করেই চলছে অভিযান। আমরা পুলিশ বাহিনীকে একটা সুশৃঙ্খল অবস্থায় ফেরত নিয়ে আসতে পেরেছি বলে আমাদের এখন বিশ্বাস জন্মেছে, জনমনেও বিশ্বাস জন্মেছে। তো সেই অবস্থায় আমরা পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করার জন্য উদ্যোগ নিচ্ছি। সুশাসন ও দুর্নীতি বিরোধী অঙ্গীকার বাস্তবায়নে প্রধানমন্ত্রীকে টিআইবির একগুচ্ছ পরামর্শ ইতিবাচকভাবে গ্রহণ করেছেন তারেক রহমান। সম্পূর্ণ ইতিবাচকভাবেই তিনি আমাদের পরামর্শগুলো শুনেছেন এবং বলেছেন যে আমাদের সাথে প্রায় শতভাগ একমত। গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে কোটি টাকার কেনাকাটায় অনিয়ম, দরপত্র মূল্যায়নে পরিবার পরিকল্পনা কর্মকর্তার স্ত্রীকেই রেখে গায়েবী কমিটি। বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানালেন মন্ত্রী। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে উৎসাহিত করছে সরকার। আমি বললাম তো যে আমি এখনো এই ব্যাপারে কোনো মন্তব্য করব না। শাপলা চত্বরের ঘটনায় দীপুমণি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে 14 মে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। বিচারের আওতায় আসছে ইন্টারনেট, বিদ্যুৎ, টেলিভিশন বন্ধে সহায়তাকারীরা। পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতা, একের পর এক হত্যাকাণ্ড, রাজনৈতিক যোগসাজশের পাল্টাপাল্টি অভিযোগ বিজেপি ও তৃণমূল কংগ্রেসের। पुलिस का डीजीपी का बात है, 2-3 दिन रेकी करके फुल्ली प्री प्लान्ड मर्डर, पुलिस ने इन्वेस्टिगेशन चालू किया। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে, তাই পর্যায়ক্রমে মাঠ থেকে সেনা সদস্যদের তুলে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সিলেটের পাথরকুয়ারি নিয়ে বৈঠক শেষে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, প্রতিদিন কিছু না কিছু দাগী আসামি ধরা পড়ছে। তিনি বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। তালিকা তৈরি করেই অভিযানে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় মন্ত্রী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করে সিলেট ও সুনামগঞ্জে 2 জেলায় পাথর উত্তোলনে ইজারা দেয়া যায় কিনা তা খতিয়ে দেখতে সিলেট বিভাগীয় কমিশনারকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। নির্বাচিত সরকার, রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে। আমরা পুলিশ বাহিনীকে একটা সুশৃঙ্খল অবস্থায় ফেরত নিয়ে আসতে পেরেছি বলে আমাদের এখন বিশ্বাস জন্মেছে, জনমনেও বিশ্বাস জন্মেছে। তো সেই অবস্থায় আমরা পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করার জন্য উদ্যোগ নিচ্ছি। সুশাসন ও দুর্নীতি বিরোধী অঙ্গীকার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেশ কিছু পরামর্শ দিয়েছে টিআইবি। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সাক্ষাৎ শেষে একথা জানান ইফতেখারুজ্জামান। তিনি বলেন, পরামর্শগুলো ইতিবাচকভাবে গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, অঙ্গীকারগুলো বাস্তবায়নে সাধ্যমতো কাজ করবে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরও জানান, 2028 সালে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনফারেন্সটি বাংলাদেশে আয়োজনে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছে টিআইবি। আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন প্রধানমন্ত্রী। এই কনফারেন্সের মাধ্যমে সরকারের দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকার ও প্রতিশ্রুতির প্রকাশ ঘটবে বলে প্রত্যাশা টিআইবির। ইতিমধ্যে আমরা সরকারের কাছে উপস্থাপন প্রেরণ করেছিলাম, সেগুলো নিয়ে আলোচনার জন্য আমরা সময় চেয়েছি, আমার কথা হয়েছে। আর সম্পূর্ণ ইতিবাচকভাবেই তিনি আমাদের পরামর্শগুলো শুনেছেন এবং বলেছেন যে আমাদের সাথে প্রায় শতভাগ একমত এবং চেষ্টা করবেন সেগুলো বাস্তবায়নের জন্য সরকারের সাধ্যমতো অগ্রসর হওয়ার জন্য। দেশে হাম ও উপসর্গে থামছেই না মৃত্যু।
গেল 24 ঘন্টায় সিলেট ও ময়মনসিংহে প্রাণ গেছে আরও 2 শিশুর। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভর্তি হয়েছে 40 জন, ভর্তি আছেন 94 জন। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 9 জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন 11 জন। চিকিৎসাধীন রয়েছেন 109 জন। এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালগুলোতেও রোগীর ভিড় রয়েছে। অনেক জায়গায় ওয়ার্ডে পর্যাপ্ত জায়গা সংকুলান না হওয়ায় বারান্দায় রেখে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে বাড়ছে সংক্রমণ এবং নিউমোনিয়া, ডায়রিয়ার মতো রোগের ঝুঁকি। এমন পরিস্থিতিতে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। দিন ধরে মানে মুখটা লাল হয়ে গেছে, পরে জ্বর নাই, কাশি আছে। তো কালকে নিয়ে আসছি, এখন বলতেছে হামের সমস্যা। ডাক্তারের কাছে নিয়ে গেছি, ডাক্তারে বলছে সদর নিয়ে আসছে। পরে আনছি, আনার পরের থেকে ডাক্তার দেখাচ্ছি, ডাক্তার বলছে হামের লক্ষণ। দর্শক, সিলেটে হামের পরিস্থিতি এবং হাসপাতাল ব্যবস্থাপনা সম্পর্কে আমরা জানবো। আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন নাবিল হোসেন। নাবিল, হামের সার্বিক পরিস্থিতি ও চিকিৎসা সেবা সম্পর্কে জানতে চাই। আজও তো এক শিশুর মৃত্যুর খবর আমরা জানতে পেরেছি। লোপা, দেখুন, পরিস্থিতি আসলে ক্রমশই আরও অবনতির দিকে যাচ্ছে। মূলত শিশু মৃত্যু সেটি প্রতিদিনই আসলে 1-2 করে শিশু মৃত্যু এখন সিলেটবাসীকে দেখতে হচ্ছে, এবং এ নিয়ে মৃত্যুর সংখ্যা মূলত 20-এ দাঁড়িয়েছে। এবং এই যে 20 জন শিশু মারা গেছেন, তাদের বেশিরভাগের বয়সই আসলে 1 বছরের কম। এবং চিকিৎসকরা যেটি বলছেন যে এর আগে হামের প্রকোপ বা এরকম আসলে প্রকোপ এর আগে কখনো দেখা যায়নি, বা দেখা গেলেও স্বাভাবিকভাবে সেটি মৃত্যুর হার আসলে এত বেশি ছিল না। ফলে এবার যে মৃত্যুর হার, সেটির মূল কারণ হিসেবে তারা মনে করছেন কমিউনিটি লেভেলে যে হার্ড ইমিউনিটি সিস্টেম সেটি দুর্বল হয়ে যাওয়ার কারণে মূলত এই মৃত্যুর হারটা বাড়ছে। এর কারণে তারা কয়েকটি পরামর্শ দিচ্ছেন। তার মধ্যে প্রধানত হচ্ছে যে অভিভাবকদের সতর্ক থাকতে হবে, যেহেতু এটি একটি ছোঁয়াচে রোগ, এবং পাশাপাশি যদি কোনো শিশুর জ্বর বা র্যাশের মতো শারীরিক লক্ষণ দেখা দেয়, ফলে দ্রুত সময়ের মধ্যেই যাতে তাদেরকে হাসপাতালে অথবা চিকিৎসকের শরণাপন্ন করা হয়। কারণ এবার হামের একটু সময় যাওয়ার পরই শিশুদের শারীরিক নানা জটিলতা তৈরি হচ্ছে, নিউমোনিয়া, হার্ট ফেলিওরের মতো সমস্যা তৈরি হচ্ছে। ফলে শিশুদের পেডিয়াট্রিক আইসিইউ বা মৃত্যু ঝুঁকি অর্থাৎ সংকটাপন্ন অবস্থা তৈরি হচ্ছে বেশি। ফলে এই সংকট এড়ানোর জন্য দ্রুত চিকিৎসকের শরণাপন্নের পরামর্শ দিচ্ছেন। এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে আগে যে কথাটা বলেছিলাম, যে যেহেতু গত 2 বছর টিকা ব্যবস্থাপনা নিয়ে এক ধরনের অনিয়ম হয়েছে বা শিশুদের টিকা দেওয়া হয়নি, যার কারণে হার্ড ইমিউনিটিতে একটা বড় প্রভাব পড়েছে। এর কারণে এবার যে টিকার যে আসলে কর্মসূচি চলছে, সেই টিকার কর্মসূচিতে যাতে অভিভাবকরা শিশুদের দ্রুত সময়ের মধ্যে টিকা আসলে দেওয়ান বা টিকার যাতে নিতে পারে শিশুরা, সেই দিকে আসলে তারা জোর দিচ্ছেন। আর হাসপাতালের ব্যবস্থাপনা বলতে এর আগে সিলেটে শুধু শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, যেটি হামের জন্য ডেডিকেটেড করে রাখা হয়েছিল, সেখানে হামের রুগীদের চিকিৎসা বা হামের উপসর্গ যারা নিয়ে আসতেন তাদের চিকিৎসা দেওয়া হতো। কোনো প্রাইভেট ক্লিনিক বা হাসপাতালে আসলে হামের রুগীদের সাধারণত চিকিৎসা দেওয়া হতো না, অন্যান্য রুগীদের নিরাপত্তার কথা চিন্তা করে। কিন্তু এখন কিন্তু প্রকোপ যেভাবে বাড়ছে, এখন আমরা দেখছি যে বেসরকারি হাসপাতালগুলো হামের চিকিৎসা দেওয়া শুরু করছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে হামের প্রকোপটা কীভাবে বাড়ছে। সেক্ষেত্রে সচেতনতা এবং টিকার ব্যাপ্তি বাড়ানো ছাড়া এই যে প্রকোপ, সেই প্রকোপকে দ্রুতই নিরসন করার সুযোগ নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। নাবিল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় 1,14 লাখ টাকার সরকারি কেনাকাটায় বড় ধরনের অনিয়ম ও অর্থ কারচুপির অভিযোগ উঠেছে। অভিযোগ, এই বরাদ্দ থেকে কেনা হয়েছে নিম্নমানের ওষুধ, যা সরবরাহ করা হচ্ছে গ্রামের মানুষকে। এই বড় অঙ্কের ক্রয়ে উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন নিজের স্ত্রীকে সদস্য করে গঠন করেন 3 সদস্যের দরপত্র মূল্যায়ন কমিটি। অথচ কমিটির সভাপতিই জানেন না কোনো সভার কথা। যমুনা টেলিভিশনের অনুসন্ধানে মিলেছে এসব চাঞ্চল্যকর তথ্য। ইজিপি পদ্ধতিতে কিভাবে ডিজিটাল ও ম্যানুয়াল দুর্নীতি হয়েছে তা জানাচ্ছেন সহকর্মী হোসেন শাহিদ, আর ক্যামেরায় ছিলেন দেলোয়ার হোসেন। 2025-26 অর্থ বছরে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য কেনা হয় প্রায় 1,14 লাখ টাকার ঔষধ ও সরঞ্জাম। গত 15 মার্চ হাসপাতালের স্টোরে মালামাল বুঝে নিতে গিয়ে সার্ভে কমিটির সভাপতি ডাক্তার মোহাম্মদ কায়সার হাসান খান দেখতে পান বেশিরভাগ ঔষধ ও সামগ্রী নিম্নমানের, অপ্রয়োজনীয় এবং অতিরিক্ত দামে কেনা।
জীবন রক্ষাকারী এবং খুব গুরুত্বপূর্ণ ওষুধগুলো খুব বাজে মানের এবং স্বীকৃত ওষুধ কোম্পানির নয়। আমার ইউএচএফপিও মহোদয় জনাব মোহাম্মদ জামাল উদ্দিন সাহেবের কাছে প্রশ্ন করাতে বলে আমাকে একটা ডক ফাইল পাঠান। ডক ফাইলে দেখতে পাই যে আমি যাকে খুঁজছিলাম যে মূল্যায়ন কমিটিতে কে ছিলেন, দেখি যে মূল্যায়ন কমিটির সভাপতি আমি নিজেই। তার অভিযোগ, এই কেনাকাটার জন্য তাকে সভাপতি করে কোনো দরপত্র মূল্যায়ন কমিটির সভাই হয়নি, বরং অফিস প্রধান ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন নিজেই ইজিপিতে সভাপতির আইডি খুলে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করেছেন। আমার অফিস প্রধান কেনাকাটার জন্য উনি নিজেই আইডি পাসওয়ার্ড তৈরি করে হয়তো আমার আইডি পাসওয়ার্ড তৈরি করে উনি ব্যবহার করেছেন। তথ্য অধিকার আইনে সভার রেজুলেশনের কপি চেয়েও মেলেনি কোনো তথ্য। পরে অনুসন্ধানে পাওয়া যায় কমিটির রেজুলেশন, যেখানে সদস্যদের স্বাক্ষরের ঘর ফাঁকা। একই ফাইলের ভিন্ন কপিতে সভাপতির স্বাক্ষরও আলাদা। এছাড়া কমিটিতে সদস্য করা হয় অফিস প্রধানের স্ত্রী ডাক্তার শামিমা সুলতানাকে। তিনি জানান 2025 সালের 30 ডিসেম্বরে সভা হলেও তিনি অংশ নেননি তাতে। আমি যেহেতু ওনাদের মিটিং যেদিন ছিল আমি অ্যাটেন্ড করতে পারিনি, পরবর্তীতে আমি ম্যানুয়ালি যে স্বাক্ষর দেয় সেগুলো স্বাক্ষর করেছি। এবার গফরগাঁও হাসপাতালে যাওয়া যাক। কমিটির আরেক সদস্য ডাক্তার SM ইমতিয়াজ হোসাইন বলছেন, কোটি টাকার কেনাকাটার সিদ্ধান্তের মিটিংয়ের দিনক্ষণ মনে নেই তার। বক্তব্য না দিয়ে ফোনে ধরিয়ে দেন অফিস প্রধান ডাক্তার জামাল উদ্দিনকে। এই কাগজপত্রের কাজ বা মিটিং এই ধরনের কাজগুলো হয়ে যেতে সম্ভবত গত বছর। এখন আমার ঠিক সঠিক মনে করতেছে না যে মিটিংয়ে আমি মিটিং হয়েছে কিনা, উপস্থিত ছিলাম কিনা। 30 বার। তবে ইজিপির তথ্য বলছে 25 সালে 27 ডিসেম্বর বেলা 11:52 3 সদস্য একই সময়ে রিপোর্ট সম্পন্ন করেছেন। প্রশ্ন, সভা যদি 30 তারিখে হয় তাহলে 3 দিন আগে কিভাবে সম্পন্ন হলো টেন্ডার প্রক্রিয়া? বিষয়টিকে ভুল আখ্যা দিয়ে রিপোর্ট প্রকাশ না করার অনুরোধ জানান অভিযুক্ত কর্মকর্তা। সিভিল সার্জন বলছেন বিষয়টি বিব্রতকর। ওই সাইন যেদিন হয়েছে তার আগে ওই জিনিস অ্যাপ্রুভালের জন্য পাঠানো সঠিক বলে আমি ব্যক্তিগতভাবে আমার জানা নাই। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানিয়েছেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগগুলো তদন্তর পরে আমি আমার মতামত সহ আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিজি অফিস এবং মিনিস্ট্রিকে জানাবো। ওয়ার্ল্ড সার্জিক্যাল নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের সরবরাহ করা এসব ওষুধ ও সরঞ্জামের প্রায় 60% এরই মধ্যে হাসপাতালে পৌঁছেছে, যা বিতরণ করা হচ্ছে রোগীদের মধ্যে। যখন সরকারি হাসপাতাল থেকে কোনো ঔষধ নেন তাহলে তারা আস্থা রাখেন সরকারের উপরে যে ভালো জিনিসটি পাচ্ছেন তারা। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। সংশ্লিষ্টরা বলছেন, ঔষধ কেনার ক্ষেত্রে যদি অনিয়ম বা দুর্নীতি ঘটে থাকে তাহলে এর সাথে যারা যারা জড়িত প্রত্যেককেই শাস্তির আওতায় আনা হোক। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। জ্বালানি খাত বিষয়ক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। 3 দিনের এই আয়োজনে 12টি দেশের 140টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বিদ্যুৎ, জ্বালানি, নির্মাণ ও অবকাঠামো খাতের নতুন প্রযুক্তি ও সেবা তুলে ধরা হচ্ছে। মন্ত্রী জানান, সরকার নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারকে উৎসাহিত করছে। এজন্য কমিটিও গঠন করা হয়েছে। এই খাত থেকে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য স্থির করা হয়েছে। এজন্য বেসরকারি খাতে উদ্যোক্তাদের নীতি সহায়তা দেওয়া হবে। বলছি বাড়লে তখন প্রশ্ন করে, এখনো তো বাড়ে নাই। আমি বললাম তো যে আমি এখনো এই ব্যাপারে কোনো মন্তব্য করব না। এটা বিআরসি কি করতেছে, বিআরসি জানে, করলে বলতে পারবো। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘিরে আরও অস্থির পশ্চিমবঙ্গ। বুধবার রাতে খুন হলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারের ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ। কলকাতার মধ্যম গ্রামে তার গাড়িতে করা হয় গুলিবর্ষণ। গুরুতর আহত হন গাড়ি চালকও। ঘটনাটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এতে রাজনৈতিক যোগসাজশ রয়েছে, এই অভিযোগ করেছেন শুভেন্দু। এদিকে সিসিটিভি ফুটেজ যাচাই করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার স্থানীয় সময় রাতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুই অস্ত্রধারী। ছোড়া হয় 4 রাউন্ড গুলি। ঘটনাস্থলে প্রাণ হারান সহকারী চন্দ্রনাথ রথ। গুরুতর আহত হন গাড়ি চালক বুদ্ধদেব বেরা। গুলি চালিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায় অস্ত্রধারীরা। অতর্কিত হামলার পর শুভেন্দু অধিকারীর সহকারী ও গাড়ি চালককে নেওয়া হয় কলকাতার মধ্যমগ্রাম হাসপাতালে। মৃত্যুর খবর শুনে হাসপাতাল প্রাঙ্গণে ভিড় করতে শুরু করেন বিজেপি কর্মীরা। খবর পেয়ে রাত 12টার দিকে সেখানে যান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। দাবি করেন হত্যাকাণ্ডটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। पुलिस का डीजीपी का बात है। 2-3 दिन रेकी करके फुल्ली प्री प्लान मर्डर। पुलिस ने इन्वेस्टिगेशन चालू किया। स्टेट का सीनियर पुलिस ऑफिसर है। हम लोग बहुत पेनफुल हार्ट में ये जो मर्मांतिक हादसा हुआ। পুলিশ জানিয়েছে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজে তথ্য পাওয়া গেছে, যা যাচাই করা হচ্ছে। বাজেয়াপ্ত করা হয়েছে একটি প্রাইভেট কার। জড়িতদের দ্রুত ধরার আশ্বাসও দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। অপরাধে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়েছে। সেটির নম্বর প্লেট বিকৃত করা ছিল। ব্যবহৃত নম্বর প্লেটটি শিলিগুড়ির একটি গাড়ির, কিন্তু সেটি নকল। ঘটনাস্থল থেকে কয়েকটি ব্যবহৃত কার্তুজ এবং তাজা গুলিও উদ্ধার করেছি। এখন পর্যন্ত সংগৃহীত তথ্যগুলো খতিয়ে দেখছি। এই মুহূর্তে শুধু এটুকুই জানাতে পারি। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই উত্তপ্ত পশ্চিমবঙ্গ। রাজ্যের বিভিন্ন জায়গায় সহিংসতায় এখন পর্যন্ত প্রাণ গেছে অন্তত 6 জনের। অনিক রহমান, যমুনা নিউজ। পশ্চিমবঙ্গের মালদায় এক বিজেপি সমর্থককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। জেলার ইংলিশ বাজার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের গাদুয়া মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বিজেপি সমর্থকের নাম কিষান হালদার। তার বয়স 28 বছর। পরিবারের অভিযোগ, বুধবার রাতে তাকে কয়েকজন ফোন করে ডেকে বাসা থেকে বাইরে নিয়ে যায়। পরে বাড়ি থেকে কিছু দূরে মহেশপুরে বাগানপাড়া এলাকায় ওই যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য কী বা কারা জড়িত তা এখনো জানা যায়নি। নির্বাচন পরবর্তী সহিংসতায় যখন উত্তাল পশ্চিমবঙ্গ, তখন দায় চাপানোর রাজনীতিতে মেতেছে রাজ্যের প্রধান দুই দল। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ তুলেছে বিজেপি নেতারা। তাদের দাবি, নির্বাচনে হেরে তাণ্ডব চালাচ্ছে মমতা ব্যানার্জির কর্মীরা। বিজেপির বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর পাল্টা অভিযোগ তৃণমূলের। এদিকে শোকের মাতম চলছে নিহত চন্দ্রনাথ রথের বাড়িতে। আততায়ীর গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথের বাড়িতে শোকের মাতম। সন্তান হারা মায়ের অভিযোগ, বিজেপির রাজনীতি করার কারণে প্রাণ হারাতে হয়েছে তার সন্তানকে। সরাসরি দায় চাপিয়েছেন তৃণমূল কংগ্রেসের ওপর। তাকে যেভাবে কষ্ট দিয়ে আততায়ীরা মারলো, তা পুরো তৃণমূলেরই সাজানো গল্প। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই সংঘাত সহিংসতায় উত্তাল পশ্চিমবঙ্গ। এর মধ্যেই শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে হত্যার ঘটনা নতুন করে উত্তেজনা আরও বাড়িয়েছে। বিশৃঙ্খল পরিস্থিতিতে সহিংসতার জন্য এখন পরস্পরকে দোষারোপ করছে বিজেপি ও তৃণমূল। চন্দ্রনাথ হত্যাকাণ্ডের জন্য সরাসরি তৃণমূলকে দায়ী করছে বিজেপি নেতারা। তো জিতা হাম লোগ, মর রহে হাম লোগ। নির্বাচনে আমরা জয়ী হয়েছি, অথচ আমাদের কর্মীদেরই মৃত্যু হচ্ছে। এই জয় যদি তৃণমূল কংগ্রেসের হাতে যেত, তাহলে তারা এতদিনে সম্ভবত 200-র বেশি হত্যাকাণ্ড ঘটিয়ে ফেলত। জনতা পার্টি পরিবার কা পাস हम लोग ये गुंडागर्दी बिल्कुल बर्दाश्त नहीं करेंगे। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা গুন্ডামি বরদাস্ত করব না। 2021 সালের নির্বাচনের পর টিএমসির গুন্ডারা আমাদের 300 কর্মীকে হত্যা করেছে। টিএমসির উস্কানিতে আমাদের কর্মীরা যাতে জড়িয়ে না পড়ে সে নির্দেশ দেওয়া হয়েছে। पार्टी का जो हमारा डिसिप्लिन है। এদিকে নিজ দলের নেতাকর্মীদের উপর হামলার পাল্টা অভিযোগ তৃণমূলের। রাজ্য জুড়ে অশান্তির জন্য বিজেপি নেতাদের উস্কানিকে দায়ী করছে দলটি। देखिए मैं निंदा करता हूं इस घटना का।
এই ঘটনার নিন্দা জানাই। অপরাধীদের কঠোরতম শাস্তি হওয়া উচিত। আমাদের দলের কার্যালয়গুলো দখল করা হচ্ছে, আমাদের উপর হামলা হচ্ছে। নির্বাচনে জয় পরাজয় থাকবে, কিন্তু এই সংস্কৃতি সহ্য করা উচিত নয়। হিংসা বন্ধ হো। অর্ধ ডজনেরও বেশি টিএমসি কর্মীকে হত্যা করা হয়েছে। প্রকাশ্য মঞ্চ থেকে প্রকাশ্যে ঘৃণা ছড়ানো হচ্ছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। চন্দ্রনাথ রথকে হত্যার প্রতিবাদে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বিজেপির কর্মীরা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ওয়াকফর প্রশাসক শাফিজ উদ্দিন আহমেদ। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে ওয়াকফ প্রশাসক প্রধানমন্ত্রীর কাছে বর্তমান কার্যক্রম এবং দেশের ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনার সার্বিক চিত্র তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী সম্পত্তিগুলো সঠিক রক্ষণাবেক্ষণের পরামর্শ দেন। পাশাপাশি এর আয় থেকে জনকল্যাণমূলক কাজের পরিধি আরও বাড়ানোর বিষয়ে দিক নির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, শামীম কায়সার লিঙ্কন এমপি এবং ধর্মসচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ। দেশের শিক্ষা খাতে বড় বিনিয়োগের পরিকল্পনা করছে সরকার। জিডিপির ৫% শিক্ষায় বিনিয়োগের লক্ষ্য নির্ধারণের পাশাপাশি কারিকুলামেও পরিবর্তন আনা হবে, এমনটা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। সকালে রাজধানীর বনানীর একটি হোটেলে ইউনিসেফ আয়োজিত বাংলাদেশের শ্রেণীকক্ষে শিক্ষা অন্তর্ভুক্তি এবং উদ্ভাবন শক্তিশালীকরণ শীর্ষক গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে একথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতে জিডিপির ৫% বিনিয়োগের পরিকল্পনা করছে। তার অভিযোগ, আওয়ামী লীগ সরকার শিক্ষা খাতে ১.৫%-এরও বেশি বিনিয়োগ করেনি। তিনি জানান, চাহিদা অনুযায়ী শিক্ষা কারিকুলাম পরিবর্তনে সরকার প্রস্তুত। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন বলেন, বৈশ্বিক দক্ষতা ও রেমিটেন্স বৃদ্ধির লক্ষ্য নিয়ে সরকার ৩য় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ নিচ্ছে। একই সাথে বাংলা ও ইংরেজি ২ ভাষার দক্ষতা বাড়াতেও সরকার কাজ করছে। Let's work together and continue our effort to build our nation as our Honorable Prime Minister asks us to do, to build a future Bangladesh, Agamir Bangladesh. Gortei hobe. We don't have any choice. If we're going to create that ecosystem, I think the role of academics, practitioners, international stakeholders like UNICEF, that is imperative. We have the vision, but how to reach to that destination, the journey, is defined by people like yourselves. ২০১৩ সালের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের পর পরিকল্পিতভাবে মিথ্যা প্রতিবেদন ও হত্যার তথ্য লুকানোর অভিযোগে এবার বিচারের মুখোমুখি হচ্ছেন সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু এবং সাবেক মন্ত্রী দীপু মনি। আগামী ১৪ মে তাদের হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সেদিনই তাদের গ্রেফতার দেখানো হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর বিচারিক প্যানেল এই নির্দেশ দেন। ট্রাইব্যুনালকে প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হত্যাযজ্ঞের সময় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন দীপু মনি। ওই দিনের ঘটনা আন্তর্জাতিকভাবে মিথ্যাচার করে প্রচার করেন তিনি। এছাড়া শুরু থেকেই হেফাজতে ইসলামের মহাসমাবেশকে উস্কানিমূলক বক্তব্য হিসেবে ৭১ টেলিভিশনের মাধ্যমে প্রচার করেন সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু। শুনানি শেষে তাদের হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সেই সাথে পরবর্তী শুনানির জন্য আগামী ১৪ মে দিন ধার্য করা হয়। বর্তমানে মামলাটি তদন্তাধীন। আগামী ৭ জুন প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এই মামলায় গ্রেফতার সাবেক আইজিপি শহীদুল হক, জিয়াউল আহসান, শাহরিয়ার কবির সহ ৬ জন। মোজাম্মেল বাবু, ফারজানা রূপা, তাদের যে একটা ভূমিকা ছিল এই হেফাজত ইসলামের এই ঘটনাটাকে আপনার ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য যে একটা প্রচেষ্টা ছিল, এই মামলার ইনভেস্টিগেশনের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ করা খুব প্রয়োজন। সেদিন ব্ল্যাকআউট ঘটনার সাথে যারা জড়িত, আমরা ইতিমধ্যে তাদের ইনভেস্টিগেশন আমরা সবগুলো নিয়ে আসতেছি এবং মানে যারা সম্পৃক্ততা আছে এর মধ্যে কেউ মানে আমাদের কাছ থেকে পার পাবে না। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যায় মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পিছিয়ে ১০ মে নির্ধারণ করা হয়েছে। এ মামলায় গ্রেফতার আছেন নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার ৪ নেতা।
বাকিরা পলাতক। এর আগে গত ২৬ এপ্রিল আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষ করে প্রসিকিউশন ও আসামি পক্ষ। তাদের বিরুদ্ধে ৩টি অভিযোগ আনা হয়। ২০২৪ সালের ১৮-১৯ জুলাই কখন কোথায় কি ঘটেছে এসবের বর্ণনা দেন রাষ্ট্রপক্ষ। এছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাপসের ফোনালাপের প্রসঙ্গ তুলে ধরা হয়। একই সঙ্গে অন্য আসামিদের উপস্থিতি ভিডিও ফুটেজে উঠে এসেছে বলেও ট্রাইব্যুনালকে জানায় প্রসিকিউশন। তবে অভিযোগ থেকে আসামিদের অব্যাহতি চেয়েছেন তাদের আইনজীবীরা। প্রতারণার মাধ্যমে মানব পাচারের দায়ে লন্ডন ভিত্তিক বাংলাদেশি প্রতিষ্ঠান ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেডের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। এই প্রথমবার যুক্তরাজ্যে বাংলাদেশি মালিকানাধীন কোনো প্রতিষ্ঠানকে এমন নিষেধাজ্ঞা দেওয়া হলো। যুক্তরাজ্যের বৈশ্বিক অনিয়মিত অভিবাসন এবং মানব পাচার নিষেধাজ্ঞা বিধিমালা ২০২৫-এর অধীনে এই ব্যবস্থা নেওয়া হলো। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর এক বিবৃতিতে জানানো হয়, প্রতিষ্ঠানটি প্রতারণার মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের নিয়োগ দিয়ে ভয়াবহ শোষণের মুখে ঠেলে দিচ্ছে। তদন্ত অনুযায়ী ড্রিম হোম ট্রাভেলস রাশিয়ার সেবা খাতে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বিজ্ঞাপন দিত, কিন্তু রাশিয়ায় পৌঁছানোর পর বদলে যেত চিত্র। তাদের জোরপূর্বক ইউক্রেন যুদ্ধে লড়তে বাধ্য করা হতো। নিষেধাজ্ঞার পাশাপাশি ইংল্যান্ডে প্রতিষ্ঠানটির মালিকের যাবতীয় সম্পদ জব্দের নির্দেশও দিয়েছে ব্রিটিশ সরকার। জানিয়েছে, মানব পাচার ও অনিয়মিত অভিবাসনের মাধ্যমে যারা মানুষের জীবন বিপন্ন করছে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। তারা বলেছে যে কেউ ভিসা জালিয়াতি করলে কাগজপত্র ১০ বছরের জেল, ভিসা রেস্ট্রিকশন, নানান কিছু যুক্তরাজ্য করছিল এবং ঢাকার আরো অন্তত পক্ষে ১৩টা দূতাবাস তারা একসাথে যৌথ বিবৃতি দিয়েছে। বাংলাদেশের পৃথিবী তো ক্রমশ ছোট হয়ে আসছে, আমাদের যারা লেখাপড়া করতে যায় তারা ঠিক মতো ভিসা পাচ্ছে না। তো সেরকম একটা সময় যুক্তরাজ্য যখন নিষেধাজ্ঞা দেয়, যখন রাশিয়া যুদ্ধে কর্মী পাঠানোর জন্য একটা প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দেয়, এটি তো নিশ্চয়ই আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে। যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ফ্লোরিডার স্থানীয় সময় দুপুর ২টায় ইসলামিক সোসাইটি অব টাম্পা এরিয়ায় অনুষ্ঠিত হয় তার জানাজা। এতে বাংলাদেশি কমিউনিটি ছাড়াও অংশ নেন অন্যান্যরা। এদিকে বৃহস্পতিবার ফ্লোরিডার সময় রাত ৮টার দিকে অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার মরদেহ দেশে পাঠানোর কথা। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রথম দুবাই নেওয়া হবে বৃষ্টির মরদেহ। সেখান থেকে পৃথক ফ্লাইটে ৯ মে ঢাকায় পাঠানো হবে মরদেহ। ১৬ এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত ২ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। কয়েকদিন পর কয়েক দফায় ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজের কাছে তাদের দেহাবশেষ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে আটক হয়েছেন জামিলের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবু গারবে। হাওড়া অঞ্চলে টানা রোদের দেখা মেলায় ফসল শুকানো নিয়ে কিছুটা স্বস্তিতে চাষিরা, তবে শ্রমিক সংকটে ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। সাম্প্রতিক প্লাবনে ডুবে থাকা বিপুল পরিমাণ জমির ধান পচে নষ্ট হচ্ছে। কেটে তোলা অনেক ফলনও নষ্ট হয় বৈরী আবহাওয়ায় শুকাতে না পেরে। সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ ও কিশোরগঞ্জে ক্ষতিগ্রস্তদের তালিকা নিয়ে জনপ্রতিনিধি ও চাষিদের মধ্যে অসন্তোষ রয়েছে। তাদের দাবি, সরকারি হিসেবের তুলনায় ক্ষতির পরিমাণ অনেক বেশি। প্রকৃত তালিকা তৈরি করে পুনর্বাসনের দাবি জানিয়েছেন তারা। কৃষিকে আরও লাভজনক এবং পরিবেশ বান্ধব করতে এআই নির্ভর প্রযুক্তিতে গুরুত্ব দিচ্ছে চীন। কম সময়ে অধিক বীজ বপন কিংবা বিভিন্ন প্রজাতির চারা রক্ষণাবেক্ষণ সবই এখন স্বয়ংক্রিয় পদ্ধতিতে। সংশ্লিষ্টদের মত, চীনের এআই নির্ভর এই কৃষি ব্যবস্থাপনা বিশ্বকে নতুন বার্তা দিচ্ছে। এদিকে পশুপালন ও দুগ্ধ শিল্পেও দখল বাড়ছে চীনের। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। চীনের শিনজিয়াং প্রদেশের বৃহত্তম বাণিজ্যিক প্ল্যান্ট ফ্যাক্টরি, যা শিনজিয়াং এগ্রিকালচারাল এক্সপো পার্ক নামেই পরিচিত। এখানে নির্ভুলভাবে সমন্বিত সার ও সেচ ব্যবস্থা নিয়ন্ত্রণ, স্পেকট্রাম রেগুলেশন প্রযুক্তি এবং অত্যাধুনিক টাইডাল সিডবেড সিস্টেম ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবেই বপন করা যায় বীজ। এখানে সবজিগুলো জীবাণুমুক্ত এবং মাটিহীন পরিবেশে জন্মায়। পুরো প্রক্রিয়ায় কোনো রাসায়নিক কীটনাশক ব্যবহার হয় না, ফলে সবজিগুলো সাধারণ সবজির তুলনায় অধিক পুষ্টিগুণ সম্পন্ন এবং নিরাপদ থাকে, যা উচ্চমানের হোটেল এবং সুপারমার্কেটগুলোতে সরবরাহ হয়।
আবহাওয়ার সাথে প্রযুক্তিকে কাজে লাগিয়ে চীন তার কৃষিখাতকে সম্প্রসারণ করছে বিভিন্নভাবে। বিশেষ করে কৃষিখাতে এআই প্রযুক্তি সমন্বয় করে সেই উদ্ভাবনী প্রক্রিয়া করছে তাদের জনগণের জন্য, যা কৃষিকে করছে আরো ত্বরান্বিত। চারা রোপণ থেকে শুরু করে পরিবহন, সেচ ও ফসল সংগ্রহ পর্যন্ত সবকিছু স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়। একজন শ্রমিক যেখানে আগে প্রতি ঘন্টায় ৮,০০০ বীজ বপন করতে পারতেন, সেখানে এই স্বয়ংক্রিয় ব্যবস্থায় প্রতি ঘন্টায় ৪৩,৮০০টি বীজ বপন করা সম্ভব। এই এক্সপো পার্কটি ভীষণ স্মার্ট। এখানকার পুরো প্রযুক্তি এআই নির্ভর। অনেক গবেষণা করে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় সবজির গুণগত মান উন্নয়নে। আমরা এই সবজিগুলোর স্বাদ বাড়াতে চাই, তাই প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার থাকলেও কোনো ধরনের কীটনাশক ব্যবহার হয় না। স্মার্ট কৃষিবিজ্ঞান ও প্রযুক্তি সম্পন্ন এই জাদুঘরটি ২০২৩ সালে নির্মিত, যার মোট আয়তন ১৬,০০০ বর্গ কিলোমিটার। এটি আধুনিক ইন্টেলিজেন্ট গ্লাস গ্রিনহাউস কাঠামোর উপর ভিত্তি করে তৈরি। এই আধুনিক প্রকল্পটি অর্থনৈতিক লাভ এবং প্রযুক্তিগত প্রদর্শনী উভয় ক্ষেত্রেই এক বিশাল মাইলফলক। এদিকে পশুপালন ও দুগ্ধ শিল্প খাতেও অমিত সম্ভাবনা তৈরি করেছে শিনজিয়াংয়ের শিওচুন ডেইরি কোম্পানি। তাদের ১১টি আধুনিক ডেইরি ফার্মে ৩০,০০০-এরও বেশি গরু থেকে প্রতিদিন প্রায় ৪০০ টন কাঁচা দুধ উৎপাদিত হয়, যা থেকে তৈরি করা ৭০টিরও বেশি পণ্য চীনের ২০টিরও বেশি বড় শহরে সরবরাহ হয়। কৃষিখাতে শিনজিয়াংয়ের এই উদ্যোগগুলো কৃষিকে আরও লাভজনক এবং পরিবেশ বান্ধব করে তুলছে, যা হতে পারে অনুকরণীয় দৃষ্টান্ত। আহমেদ রেজা, যমুনা নিউজ, শিনজিয়াং, চীন। জামালপুরের ইসলামপুরে স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। খালাস পেয়েছেন প্রধান আসামি। সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-এর বিচারক আব্দুর রহিমের রায় দেন। এতে বলা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে তার চাচাতো ভাই। ২০২৪ সালের ১৯ এপ্রিল মেয়েটিকে একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন তিনি। এ সময় পাশেই ওত পেতে থাকা শিপন, ইব্রাহিম ও ইউসুফ ঘটনাস্থলে গেলে পালিয়ে যায় মেয়েটির চাচাতো ভাই। পরে মেয়েটিকে তারাও ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের চাচাতো ভাইকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে মামলা করে পরিবার। মেয়েটা স্কুল ছাত্রী ছিল, বয়স ছিল ১৬, ক্লাস 9-এ পড়তো। এই ৩ জনকে শিপন, ইব্রাহিম, ইউসুফ নারী ও শিশু দমন আইনের ৯-৩ ধারায় মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেছে এবং প্রত্যেককে ২ লক্ষ টাকা জরিমানার আদেশ দিয়েছে। নেত্রকোনার মদনে ১১ বছর বয়সী মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণ এবং অন্তঃসত্ত্বা হয়ে পড়ার মামলায় অভিযুক্ত শিক্ষকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিকে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত ৩ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন। এর আগে বুধবার ভোরের দিকে ময়মনসিংহের গৌরীপুর থেকে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ সাগরকে গ্রেফতার করে র্যাব। পরিবারের অভিযোগ, কওমি মাদ্রাসাটির পরিচালক ও শিক্ষক সাগর গত বছরের নভেম্বরে শিশুটিকে ধর্ষণ করে। শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সন্দেহ হলে বিষয়টি জানাজানি হয়। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক জানান মেয়েটি অন্তঃসত্ত্বা। ২৩ এপ্রিল মামলা করে পরিবার। পলাতক থাকা অবস্থায় ফেসবুক লাইভে অভিযুক্ত শিক্ষক নিজেকে নির্দোষ দাবি করেন। ডিএনএ পরীক্ষার দাবিও জানান তিনি। শিশুটি নানাবাড়িতে থেকে মাদ্রাসায় লেখাপড়া করত। বগুড়া এয়ারফিল্ডকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে উন্নীত করার আনুষ্ঠানিক পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। একই সাথে এখানে বিমান বাহিনীর একটি পূর্ণাঙ্গ ঘাঁটি স্থাপন এবং পাইলট তৈরির জন্য একটি ফ্লাইং একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়েছে। দুপুরে বগুড়া এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিমান বাহিনী প্রধান। এলজিআরডি প্রতিমন্ত্রীর মীর শাহে আলম জানান, ৯০ দশকে বেগম খালেদা জিয়া বগুড়া বিমানবন্দর চালুর কাজ শুরু করলেও দীর্ঘ সময়ে তা চালু হয়নি। তাই বিমানবন্দরটিকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া একটি আধুনিক বিমান ঘাঁটি স্থাপনের অনুমোদনও দেওয়া হয়েছে। দ্রুত এই কাজও শুরু হবে। পাশাপাশি ফ্লাইং প্রশিক্ষণের জন্য আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন হবে এই জেলায়। বিমানবন্দর ব্যবহার করে এই অঞ্চলের কৃষি, শিল্প ও খাদ্যপণ্য সহজে রফতানির সুযোগ সৃষ্টি হচ্ছে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। বগুড়াবাসী অনেক ভাগ্যবান। আমাদের যাত্রাটা কিন্তু আমরা বগুড়া দিয়ে শুরু করেছি। আমরা চাচ্ছি এখানে আন্তর্জাতিক মানের বিমানবন্দর হোক এবং এই উত্তরাঞ্চলের দিকে কোনো বিমানবন্দর নেই।
আন্তর্জাতিক বিমানবন্দর নেই, সেটার জন্য বিশেষ করে বগুড়াটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা চাই যে খুবই তাড়াতাড়ি এই কাজটি শুরু করার জন্য। আমরা কোনো লেংদি প্রসেসে যাব না, যেহেতু এখানে ফ্লাইং ইনস্টিটিউট হচ্ছে একটা। বিমান বাহিনীর প্রধান ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন বা বলেছেন যে এটি ইতিমধ্যেই উত্তর অঞ্চলের মধ্যে রংপুর এবং রাজশাহী বিভাগ মিলে প্রথম বিমান বাহিনীর বিমান ঘাঁটিতে ইতিমধ্যেই রূপান্তরিত হয়েছে এবং এটা অনুমোদন হয়েছে। এখানে আমরা চাই একটা অত্যাধুনিক বিমান ঘাঁটি প্রস্তুত করার জন্য, যেখানে আমাদের অত্যাধুনিক জঙ্গি বিমান আসবে অবশ্যই, এবং এই ব্যাপারেও আমাদের সরকারের অনেক আমাদেরকে সহযোগিতা করছেন। নারীরা দেশের জনগোষ্ঠীর অর্ধেক, তাই সংসদে তাদের অংশগ্রহণও সমানুপাত হওয়া উচিত। একই সাথে সংসদীয় ক্ষমতা সহ সংসদের নারীদের প্রতিনিধিত্বমূলক উপস্থিতি নিশ্চিত করতে হবে। এই মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। সকালে প্রেস ক্লাবে সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের তথ্য উপস্থাপন বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এ সময় সুজন প্রকাশিত এক বিবৃতিতে সংরক্ষিত নারী আসনের বিভিন্ন রাজনৈতিক দলের 50 জন প্রার্থীর শিক্ষা, বয়স, আয়, মামলা সহ প্রায় 10টি বিষয়ে তথ্য উপস্থাপন করা হয়। বদিউল আলম বলেন, সংসদে নারী আসন বাড়াতে হবে। একই সাথে পুরুষের অর্ধেক হলেও জনপ্রতিনিধিত্বের ক্ষেত্রে বৈষম্যের শিকার নারীরা। তাই রাজনৈতিক ক্ষমতায়ন এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বৃদ্ধির দাবি জানান তিনি। বলেন, জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলো 15% নারী আসন দেওয়ার কথা বলেও প্রতিশ্রুতি রাখেনি। সাধারণ আসনের মতো সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের অধিকার, দায়িত্ব ও কর্তৃত্ব হতে হবে সমান। নারীরা আমাদের জনগোষ্ঠীর অর্ধেক, তো আমাদের যে ন্যায়সঙ্গত হবে, আমাদের সংসদের অর্ধেক প্রতিনিধিত্ব নারীদের, এটাই ন্যায়সঙ্গত হবে। তাই অন্তত 50% নারী প্রতিনিধিত্ব থাকার কথা, কিন্তু আমাদের আছে 50টা আসন এবং ওটা 50%-এর কোনো কাছে দাঁড়িয়ে আসে না। তো এটার পরিবর্তন হওয়া দরকার। ভারতের তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনে বিজয়ের পরও সরকার গঠন নিয়ে সংকটে সুপারস্টার বিজয় থালাপতির দল টিভিকে। কংগ্রেসের সাথে সমঝোতার ভিত্তিতে 5টি আসন জোগাড় হলেও নিশ্চিত নয় বাকিগুলো। ছোট দলগুলোর সাথে আলোচনা চললেও টিভিকের অভিযোগ সময় দিতে গড়িমসি করছেন গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ। এমনকি ফল ঘোষণার 2 দিন পেরিয়ে গেলেও এখনও সরকার গঠনে আহ্বান জানানো হয়নি তাদের। আবারও লোকভবনে বিজয় থালাপতি তামিলনাড়ুর সরকার গঠনে প্রয়োজনীয় আসন সংগ্রহ করতে পেরেছেন কিনা সে বিষয়ে অবহিত করতে ডাকা হয়েছে। জানা গেল, এবারও সন্তুষ্ট নন গভর্নর। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে সর্বোচ্চ আসন পেয়েও বিজয় থালাপতির নেতৃত্বে সরকার গঠন প্রক্রিয়া অনিশ্চিত। বিজয়ের দল টিভিকের দখলে আছে 108টি আসন, যেখানে সরকার গঠনের ম্যাজিক ফিগার থেকে 10টি আসন পিছিয়ে তারা। এর মধ্যে অর্ধেক আসনের যোগান দেবে কংগ্রেস, তবে তাদের শর্ত সাম্প্রদায়িক কোনো দলকে জোটে ভেড়ানো যাবে না। এক্ষেত্রে কংগ্রেস ছাড়া বিজয়ের হাতে বিকল্পগুলো হলো 2টি বাম দল, যাদের দখলে আছে 4টি আসন, ছোট তামিল দল ভিসিকে, যাদের আসন সংখ্যা 2টি, এবং পিএমকে, তাদের ঝুলিতে আছে 4টি আসন। কংগ্রেস, বাম, ভিসিকে, পিএমকে সবাইকে ভেড়ালে বিজয়ের জোটে মোট আসন সংখ্যা দাঁড়ায় 123টি। তবে সমস্যা হলো, একদিকে বিজয়ের রাজনৈতিক শত্রু ডিএমকের জোটের অংশ ভিসিকে, অন্যদিকে বিজয়ের আদর্শগত শত্রু বিজেপির জোটের শরিক পিএমকে। টিভিকের সাথে যুক্ত হতে বর্তমান জোট ভাঙতে হবে উভয় দলকে। এছাড়া টিভিকের সাথে এআইএডিএমকের জোটের কানাঘুষা শোনা গেলেও তা বাতিল করে দিয়েছে উভয় দলের নেতারা। ধারণা করা হচ্ছে 8 মে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে দলগুলো, কিন্তু তার আগেই সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে তাড়া দিচ্ছেন রাজ্যের গভর্নর, যা নিয়ে ক্ষোভও ঝেড়েছে বিজয়ী দল ও শরিক কংগ্রেস। এককভাবে সবচেয়ে বেশি আসনপ্রাপ্ত দলকে সরকার গঠনের আহ্বান জানানোর কোনো বিকল্প নেই। আইন, সংবিধান ও রাজনৈতিক সংস্কৃতি অনুযায়ী অন্য কোনো পক্ষ সরকার গঠনের জন্য দাবিও জানায়নি। মাত্র 7-8টি আসনের বিষয়, 10-12 দিন সময়ও দেওয়া যায়, তাহলে সমস্যা কোথায়? রাজ্যপাল বাধ্য হ্যাঁ। সরকার গঠন নিয়ে সংকট তৈরি হলে আইনি পদক্ষেপের জন্য তৈরি টিভিকে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। শিগগিরই শেষ হতে যাচ্ছে ইরান যুদ্ধ। আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে ওয়াশিংটন, তেহরানের, এমনটাই দাবি স্বয়ং মার্কিন প্রেসিডেন্টের। এদিকে যুদ্ধবন্ধে প্রস্তুত রয়েছে ইরানও, জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
তবে দুপক্ষই আশার আলো দেখালেও বাস্তবে এখনো কোনো অগ্রগতি দেখা যায়নি। থমকে আছে জাহাজ, স্থবির ব্যস্ততম জলপথ। 2 মাস পেরোলেও অচলাবস্থা কাটছেই না হরমুজ প্রণালীর। যুদ্ধবিরতি চললেও নেই কোনো সুরাহা। বুধবার হোয়াইট হাউসে ইরান ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন তেহরানের সঙ্গে আলোচনায় বেশ ভালোই এগিয়েছে ওয়াশিংটন। ইরানের সঙ্গে আমাদের আলোচনা বেশ ভালোভাবে এগোচ্ছে। গত 24 ঘন্টায় অনেক অগ্রগতি হয়েছে। একটি চুক্তি হওয়ার খুব সম্ভাবনা আছে। তারা নিজেরাও আলোচনা করতেও চুক্তিতে আসতে চায়। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। একই দিন এর আগেও ইরান ইস্যুতে মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। জানান 1 সপ্তাহের মধ্যেই তেহরানের সঙ্গে চুক্তি হতে পারে ওয়াশিংটনের। বুধবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ করতে প্রস্তুত ইরানও। চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক পথে হাঁটতে প্রস্তুত দেশটি। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এক ফোনালাপে এমনটা জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মূলত চুক্তির শর্ত হিসাবে 2টি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। একটি ইরান থেকে উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে নেওয়া, আরেকটি হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত রাখা নিশ্চিত করা। একদিন আগেই যুদ্ধ বন্ধে মাত্র 1 পৃষ্ঠার একটি সংক্ষিপ্ত সমঝোতা স্মারক চূড়ান্ত করার কাছাকাছি পৌঁছায় যুক্তরাষ্ট্র ইরান। প্রস্তাবিত এই চুক্তির সম্ভাব্য শর্ত অনুযায়ী ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রাখার প্রতিশ্রুতি দিবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র দেশটির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে। এছাড়াও উভয় পক্ষই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের উপর আরোপিত সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার করতে সম্মত হবে। অনিক রহমান, যমুনা নিউজ। প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রকল্প উন্মোচন করল তুরস্ক। চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র সহ হাতে গোনা কয়েকটি দেশের কাছে রয়েছে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা ICBM। সংক্ষিপ্ত এই তালিকায় প্রবেশ করতে যাচ্ছে আঙ্কারাও। তুরস্কের দাবি, ইলদ্রিমহান নামের ক্ষেপণাস্ত্রটি শব্দের 9 থেকে 25 গুণ পর্যন্ত বেশি গতিতে ছুটতে পারে, পাড়ি দিতে পারে 6000 কিলোমিটার, অর্থাৎ পুরো ইউরোপ এবং এশিয়া ও আফ্রিকার বিস্তীর্ণ এলাকায় চলে আসবে তুরস্কের মিসাইলের আওতায়। তুরস্কের ইস্তাম্বুলে চলছে 8ম সাহা ইন্টারন্যাশনাল ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস এক্সিবিশন, যাতে বিভিন্ন দেশের পাশাপাশি তুরস্কও তাক লাগাচ্ছে নিজেদের তৈরি অত্যাধুনিক বিভিন্ন সমরাস্ত্র প্রদর্শন করে, যার মধ্যে সবচেয়ে আলোচিত দেশটির প্রথম ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা ICBM। চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, উত্তর কোরিয়া সহ বিশ্বের গুটি কয়েক দেশের কাছে রয়েছে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। সাহা এক্সপোতে ICBM প্রকল্প উন্মোচনের মাধ্যমে সংক্ষিপ্ত সেই তালিকায় প্রবেশ করছে তুরস্ক। নতুন এই আলোচিত ক্ষেপণাস্ত্রের নাম ইলদ্রিমহান, যা তৈরি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের R&D সেন্টার। তুরস্কের দাবি, তাদের এই নতুন চমক হাইপারসনিক গতিতে অর্থাৎ শব্দের 9 থেকে 25 গুণ দ্রুত ছুটতে পারে। তরল জ্বালানি চালিত 4 ইঞ্জিনের মিসাইলটি 3000 কেজি পর্যন্ত ওয়ারহেড বহনে সক্ষম। ইলদ্রিমহান ক্ষেপণাস্ত্র অতিক্রম করতে পারে 6000 কিলোমিটার দূরত্ব। এটি হতে যাচ্ছে তুরস্কের সমর ভাণ্ডারের সর্বোচ্চ পাল্লার মিসাইল। রাশিয়া, চীনের ICBM এর তুলনায় সক্ষমতা অনেক কম হলেও ইলদ্রিমহান পুরো ইউরোপ তো বটেই, এশিয়া ও আফ্রিকার সুবিশাল এলাকাকেও নিয়ে আসবে তুরস্কের মিসাইলের আওতায়। যদিও এই ক্ষেপণাস্ত্রের সক্ষমতা নিয়ে অস্ত্র বিশেষজ্ঞদের সংশয় রয়েছে, কারণ এখনও এর টেস্ট ফ্লাইট বা সফল পরীক্ষার কোনো তথ্য দেয়নি তুর্কি কর্তৃপক্ষ। এছাড়া এটির বাণিজ্যিক উৎপাদন কবে শুরু হবে সেটিও স্পষ্ট করা হয়নি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।